মিশ্রণের আজকে আমরা সেকেন্ড পার্টটা শুরু করছি। আর প্রথম পার্টটা যদি তোমরা কোনো কারণে মিস করে থাকো তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা একবার গিয়ে দেখে নাও, তাহলে দেখবে অঙ্কগুলো কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। চলো সাথে একটা দেখো কি বলেছে। বলেছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তাহলে কি বলেছে, দুটি সমান আয়তনের পাত্র আছে, তাতে একটাই 1/3 অংশ ফলের রস আছে আর একটাই 1/4 অংশ ফলের রস আছে। ঠিক আছে, এবারে পাত্র দুটা যে খালি ছিল সেখানে বলছে জলপূর্ণ করে দিচ্ছে। তারপর ওই দুটা পাত্রের ফলের রস আর জল নতুন একটা পাত্রে ঢালছে, চাইছে ওই নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাতটা কত হবে। চলো অঙ্কটা করা যাক। দেখো প্রথমে আগে ছবিটা ভালো করে বুঝে নাও, দেখবে অঙ্কটা কিন্তু খুব সহজ লাগবে। এইরকম দুটি পাত্র আছে, এইটি একটি পাত্র আর ওই একই আয়তনের আরেকটি পাত্র আছে, দুটি পাত্র। বলেছে এই পাত্রটাই, এইটা হচ্ছে 1/3 অংশ ফলের রস আছে আর এইটাই আছে 1/4 অংশ, এইটা 1/4 অংশ। তাহলে এই যে খালি অংশটা আছে, এই খালি অংশটাই বলেছে আমি জল দিয়ে পূর্ণ করে দিচ্ছি। এইভাবে এইটাও পূর্ণ করেছে জল দিয়ে। দেখো এইটা হচ্ছে ফলের রস 1/3 আর বাকিটা হচ্ছে জল, আর এখানে 1/4 অংশ ফলের রস, বাকিটা হচ্ছে জল। তাহলে বড় দেখিনি যে কতটা জল ঢেলেছে এটাই। যখনই যে অংশ বলেছে আমরা ধরবো এই টোটালটা 1 অংশ। ঠিক আছে, তাহলে 1 অংশের মধ্যে 1/3 অংশ ফলের রস আছে, তাহলে জল কতটা থাকবে? নিশ্চয়ই 1 থেকে 1/3 তুমি বাদ দিয়ে দাও, সেটাই জল থাকবে। আর একই রকমভাবে এখানেও 1 থেকে 1/4 অংশ বাদ দিয়ে দাও, জল থাকবে। এরপর এই দুটা পাত্রের যে ফলের রস আর জল বলেছে এরকম একটা বড় নতুন পাত্রে ঢালছে, এই দুটাকে একসঙ্গে ঢেলে দিচ্ছে। তাহলে এখানে কি হবে, এই ফলের যে রস এই দুটা মিশে যাবে, এই দুটোর যোগ হয়ে যাবে, আর জলের সঙ্গে জল এই দুটির যোগ হয়ে যাবে। আমাদের চাইছে যে ফলের রস আর জলের অনুপাতটা কি হবে। তাহলে আমরা কি করব, এই দুটোর যোগ করব আর এই দুটোর যোগ করব, দিয়ে আমরা অনুপাতটা দেখব কত হয়। বুঝতে পেরেছ? তাহলে দুটা পাত্রের যে জল আর ফলের রস যখনই নতুন পাত্রে ঢালবে, তাহলে ফলের রসের সঙ্গে ফলের রস যোগ হয়ে যাবে, জলের সঙ্গে জল যোগ হয়ে যাবে, অনুপাত করলেই উত্তর চলে আসবে। চলো দারুণ একটা অঙ্ক। তাহলে তুমি এখানে লিখে দাও, প্রথম পাত্রে ফলের রস আছে কত আছে? 1/3 অংশ। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি 1/3 অংশ। প্রথম পাত্রে ফলের রস আছে 1/3 অংশ। তাহলে জল কতটা থাকবে? তাহলে জল আছে কত হবে? 1 - 1/3, এত অংশ। ঠিক ছবিটা দেখে দেখে এখানে করো, লসাও করে দাও। 3 × 3 - 1, তাহলে তুমি পাবে 2/3 অংশ। ঠিক আছে, প্রথম পাত্রে ফলের রস আছে 1/3 অংশ, জল আছে 2/3 অংশ। প্রথম পাত্রের আমাদের কাজ কমপ্লিট। এরপর দ্বিতীয় পাত্রে ফলের রস আছে 1/4 অংশ। তাহলে এখানে জল কতটা থাকবে? অতএব জল আছে 1 থেকে 1/4 বাদ দিয়ে দাও, এত অংশ।
লসাউ করে দেখো কত আসে। 4 একে 4 মাইনাস 1 মানেই তুমি পাবে 3-এর 4 অংশ। ব্যাস হয়ে গেল। এরপর নতুন পাত্রে আমরা বার করব ফলের রস কতটা আছে আর জল কতটা আছে। তাহলে লিখো নতুন পাত্রে ফলের রস আছে। কি করতে হবে? যোগ করতে হবে 1-এর 3 তার সঙ্গে 1-এর 4, এত অংশ। কত হচ্ছে দেখো তো, 3 আর 4-এর লসাগু কত হয়? দুটি পরস্পর মৌলিক, ওই জন্য 3 4 12। তাহলে 3 4 12, 4 একে 4, 4 3 12, 3 একে 3। তাহলে আমরা পাচ্ছি 7/12 অংশ। ঠিক আছে, এটা হচ্ছে ফলের রস আমরা পেয়ে গেছি। একই রকম ভাবে জল, এই যে জল, এই জল, এই দুটাই যোগ করে দাও। তাহলে একই কথা লিখে দাও, নতুন পাত্রে জল আছে। তাহলে 2-এর 3 প্রথমটাই ছিল আর এইটাই আছে 3-এর 4, এত অংশ। তাহলে এইটাও লসাগুতে আসবে 3 আর 4-এ 12, 3 4-এ 12, 4 2 8, 4 3-এ 12, 3-এর সঙ্গে 3 9। তাহলে 8 আর 9 17/12 অংশ। ব্যাস, কি চাইছে আমাদের? ফলের রস আর এই জলের অনুপাতটা কত। তাহলে এই দুটার অনুপাত করে দাও, যা হবে উত্তর। তাহলে উত্তরটা লিখে দাও, অতএব নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত। তাহলে প্রথমে ফলের রস ছিল 7/12 আর জলটা আছে 17/12। দেখো 12 আর 12 কেটে যাচ্ছে, থাকবে কত? 7:17। এইটাই আমাদের উত্তর। কি আছে বলো অঙ্কটাই। তাহলে তুমি প্রথম পাত্রে ফলের রস জানো কত আছে, সেখান থেকে জলটা বার করো 1 - 1-এর 3 করে। দ্বিতীয় পাত্রে ফলের রস তুমি জানো 1-এর 4 অংশ আছে, জল বার করো 1 - 1-এর 4 করে। নতুন পাত্রে যখনই তুমি ঢালবে ওই দুটাকে একসঙ্গে, তখন ফলের রসের সঙ্গে ফলের রস একসঙ্গে যোগ করে দাও আর জলের সঙ্গে জল একসঙ্গে যোগ করে দাও। এই যে দেখো, এই দুটার শুধু অনুপাতটা বার করো, তাহলেই উত্তরটা চলে আসবে। ঠিক আছে, চলো এই একই টাইপের অঙ্ক আমরা 8-এরটা করব। দেখো 8-এরটা পড়ো কি বলেছে। রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে 3:1, 5:3 ও 9:7। আমি এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম। হিসাব করে দেখি এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কি হলো। তাহলে তুমি কি করবে? এই যে দেখো, প্রথম পাত্রে জল আছে, সিরাপ আছে, তাহলে আনুপাতিক ভাগার তুমি পেয়ে যাবে। জলের আনুপাতিক ভাগার আর সিরাপের আনুপাতিক ভাগার। দ্বিতীয় পাত্রেও সেম জিনিস করব, তৃতীয় পাত্রেও আমরা সেম জিনিস করব। তাহলে এই 3টাকে যখন নতুন পাত্রে তুমি একটা ঢেলে দিবে, তাহলে জল যে জলের সঙ্গে চলে যাবে, মিশে যাবে, আর সিরাপ সিরাপের সঙ্গে চলে যাবে। তাহলে যত জল আছে আগে যোগ করব আর সিরাপ যোগ করব, যা হবে তাদের অনুপাত, তাহলেই সেটা আমাদের উত্তর। চলো অঙ্কটা করা যাক। তাহলে তুমি কি লিখবে? প্রথম পাত্রে জল ও সিরাপের অনুপাত কত বলা আছে? 3:1। তাহলে মোট দেখো 3 আর 1-এ 4, ঠিক আছে। এই 4 ভাগের মধ্যে 3 ভাগ আছে জল আর 1 ভাগ আছে সিরাপ। তাহলে জলের আনুপাতিক ভাগার কত হবে বলো? 3 আছে, তাহলে 3/, নিচে কি হয়? এই দুটো যোগ হয়, এইটি।
সিরাপ, সিরাপের আনুপাতিক ভাগাহার 1/4। ব্যাস, প্রথম আমাদের কমপ্লিট। এরপর আমরা লিখব দ্বিতীয় পাত্রে। দ্বিতীয় পাত্রে জল ও সিরাপের অনুপাত। দেখো একবারে একই টাইপের অঙ্ক। কত বলা আছে? 5:3। ঠিক আছে, এগুলো আগে বার করি, দিয়ে আমরা ছবিটা আঁকবো, তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর তুমি লিখো ওই একই কথা, জলের আনুপাতিক ভাগাহার। আনুপাতিক ভাগাহার কত হবে? মোট দেখো 5 আর 3 8 ভাগ আছে। 8 ভাগের মধ্যে 5 ভাগ জল, 3 ভাগ সিরাপ। তাহলে 5/5 আর 3 যোগ করো 8। আর সিরাপের আনুপাতিক ভাগাহার 3/8। নিচে সব একই হবে, শুধু এই দুটো যোগ হবে নিচে। দ্বিতীয় পাত্র আমাদের কমপ্লিট। এরপর তৃতীয় পাত্রে। তৃতীয় পাত্রে জল ও সিরাপের অনুপাত বলা আছে, দেখো 9:7 এইটা। তাহলে জলের আনুপাতিক ভাগাহার, আনুপাতিক ভাগাহার মোট কত? 9 আর 7 যোগ করো 16। তাহলে 9 তার নিচে লিখো 16। জল যখন করবে 9 16, সিরাপ যখন লিখবো 7 16। এরপর এখানে লিখো সিরাপ। তাহলে সিরাপের আনুপাতিক ভাগাহার 7 তার নিচে 16। ব্যাস, সব আমাদের বার করা কমপ্লিট। এরপর তুমি কি করবে? দেখো 3টি এরকম পাত্র আছে, 3টা পাত্র আছে। তাতে কি কি আছে? জল আছে, সিরাপ আছে। প্রত্যেকটারই জল আর সিরাপ আছে। প্রত্যেকটার আমরা বার করেছি জল কত আছে আর সিরাপ কত আছে। এরপর এই 3টা পাত্রকে কি করেছে? এরকম একটা বড় পাত্রে ঢেলে দিচ্ছে, এরকম একটা বড় পাত্রে ঢালছে। তাহলে যখনই তুমি বড় পাত্রে ঢালবে, জল সব যোগ হয়ে যাবে। যত জল আছে সব যোগ, আর যত সিরাপ আছে সব যোগ হয়ে যাবে। মানে জলটা যে জলের সঙ্গে মিশে যাবে, সিরাপ যে সিরাপের সঙ্গে মিশবে। বুঝতে পেরেছো? তাহলে মোট জল কত আছে বার করো, মোট সিরাপ কত আছে বার করো। যা হবে তাদের অনুপাত, সেটাই আমাদের উত্তর। তাহলে এখানটাই আমরা লিখব নতুন পাত্রে, নতুন পাত্রে জল আছে, যত জল আছে সব যোগ করে দাও। প্রথমে ছিল 3/4, তারপরে আমরা পেয়েছিলাম দেখো 5/8, তারপরে এখানে পেয়েছি 9/16। দেখতে পেয়েছো? ব্যাস, কত হচ্ছে দেখো তো? 4, 8 আর 16 লসাগু কত হবে? দেখো 16ই আসবে। ঠিক আছে, তাহলে 4 4 16, 4 3 12, 8 2 16 হয়, মানে 10, 16 1 16, 9 1 9। আমরা পাচ্ছি 12 আর 10 22, 22-এর সঙ্গে 9 যোগ করো 31, নিচে আছে 16। তাহলে নতুন পাত্রে জল কতটা আছে আমরা পেয়ে গেছি। এগুলোকে তুমি অংশ লিখতে পারো, অংশ দিয়ে এরকম কমা দিয়ে দাও। ব্যাস, এইটা হচ্ছে জল। এরপর তুমি লিখো সিরাপ আছে, সিরাপ আছে। তাহলে সিরাপ যা আছে সব যোগ করে দাও। প্রথমে ছিল 1/4, তারপরে 3/8, আর এখানে 7/16। যা হবে কত হচ্ছে দেখো তো? তাহলে লসাগুতে আসবে 16। 4 4 16, 8 2 16, 3 2 6, 16 1 16, মানে 7। তাহলে আমরা পাচ্ছি 6 4 10 আর 7 17/16। এত অংশ। কি চাইছে আমাদের? এই দুটির মধ্যে অনুপাত কত? 16 আর 16 কেটে যাবে, 31:17। মুখে মুখে আমাদের উত্তর।
তাহলে এখানে উত্তরটা তুমি লিখে দাও। অতএব নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত, তাহলে 31/16 আর 17/16, 16 আর 16 কেটে যাচ্ছে, 31:17। ব্যাস, এইটাই আমাদের উত্তর। বলো কি আছে অঙ্কটাই? শুধু জলের সঙ্গে যত জল আছে যোগ করে দিয়েছি, সিরাপের সঙ্গে শুধু সিরাপকে যোগ করে দাও, দিয়ে অনুপাতটা বার করলেই উত্তর। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি 9 দাগের যে অঙ্কটা আছে। দেখো 9 দাগের যে অঙ্কটা আমাদের বলেছে 2 প্রকার পিতলের তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে কি বলেছে? 2 প্রকার পিতল আছে, তাহলে প্রথম প্রকারে তামা দস্তার অনুপাত বলে দিয়েছে এইটা, দ্বিতীয় প্রকারে তামা দস্তার অনুপাত এইটা। বলেছে এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মিশাচ্ছি, মানে প্রথমটার জন্যে আমরা ধরবো 5x একক, দ্বিতীয়টার জন্য আমরা ধরবো 2x একক। x কোথা থেকে পাচ্ছি? যখন এরকম অনুপাত থাকবে তোমাকে এইটার সঙ্গে কিছু একটা গুণের আকারে ধরতে হবে। ঠিক আছে, একটা আমরা ধরবো 5x আর একটা ধরবো 2x, দুটার অনুপাত করো, x আর x কেটে যে 5:2 থাকবে কিন্তু। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটা করা যাক। তাহলে তুমি প্রথমে এখানে ধরে নাও, ধরি নতুন প্রকার পিতলে প্রথম ও দ্বিতীয় প্রকার পিতলের পরিমাণ, একটা আমরা ধরছি 5x একক ও আরেকটা ধরছি 2x একক। দেখো আবার বলছি, নতুন প্রকার পিতলে মানে যখন আমরা মিশাচ্ছি তখন নতুন হয়ে যাচ্ছে, তাহলে সেই নতুন প্রকার পিতলে প্রথম ও দ্বিতীয় প্রকার পিতলের পরিমাণ 2টি প্রকার ছিল, একটা প্রথম প্রকার আর একটা দ্বিতীয় প্রকার। তাহলে প্রথম প্রকার পিতলের পরিমাণ আমরা ধরেছি 5x আর দ্বিতীয় প্রকার পিতলের পরিমাণ আমরা ধরেছি 2x একক। ঠিক আছে, এরপর তাহলে প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাতটা আমাদের বলে দিয়েছে। তাহলে এরপর তুমি এখানে লিখো প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত। কত বলা আছে? 8:3। এরপর তামার আনুপাতিক ভাগার তুমি পাবে, তামার আনুপাতিক ভাগার কত আসবে? 8/8 আর 3 যোগ করো, নিচে যোগটা হয়। দস্তার আনুপাতিক ভাগার 3/11। এইটা বোঝা গেছে, যেটা আমরা প্রথম থেকেই করে আসছি, আনুপাতিক ভাগার। এরপর দেখো এই যে লিখেছি প্রথম প্রকারে পিতলের পরিমাণ 5x একক, তাহলে এই 5x এর মধ্যে তামা কতটা আছে দেখব, দস্তা কতটা আছে দেখব। তাহলে 5x একক পিতলে তামা আছে, কি করবে? এইটার সঙ্গে 5x গুণ হয়ে যাবে, মানে 5x গুণিত 8/11, মানে তুমি পাবে 5×8 = 40x/11, এত একক।
যেমন আমরা আগে কি করে এসেছি, কোথাও দেখবে ছিল সেই 60 লিটার ফিনাইলগুলা জলে, তাহলে সেই 60 লিটারের মধ্যে কে কতটা আছে বার করতে হতো। সেই একই জিনিস আমরা এখানে করছি। 5x একক পিতলে তামা কতটা আছে দেখছি, আর দস্তা কতটা আছে দেখো। তাহলে 5x দস্তা, এই যে 3-11, মানে 3-5 15x/11 একক। তাহলে প্রথম প্রকারে আমাদের তামা আর দস্তা আমরা পেয়ে গেছি। এরপর দ্বিতীয় প্রকারে আমরা সেম জিনিস করব। আর কেউ চাইলে এই আনুপাতিক ভাগার মানে এই দুটা লাইন নাও করতে পারো, একবারে তুমি এটা লিখলেই হবে যে 5x একক পিতলে তামা আছে 5x গুণিত দেখো 8/11, দস্তা আছে 5x গুণিত 3/11। ঠিক আছে, এই দুটা লাইন না লিখলেও চলবে। চলো সেম জিনিস আমরা দ্বিতীয় প্রকারে করব। তাহলে দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত কত আছে, 15 আর তার সঙ্গে আছে 7, এইটা। তাহলে আনুপাতিক ভাগার তুমি করতে পারো, অথবা তুমি একবারে এই যে বলেছি এই লাইনটা করলেও চলবে। মানে আমাদের বার করতে হবে 2x এককের মধ্যে তামা কতটা আছে বার করব, দস্তা কতটা আছে বার করব। ঠিক আছে, আমি একবারে এটা করে দিচ্ছি দেখো। তাহলে 2x একক পিতলে তামা আছে, তাহলে 2x গুণিত কত হবে, এই যে তামা 15 নিচে যোগ করে দাও, 15 আর সাথে কত হয় 22। তাহলে কত হচ্ছে দেখো তো, 2-11-22, মানে 15x/11। বুঝতে পেরেছ? আনুপাতিক ভাগার না লিখলেও চলবে, একবারে তুমি এই লাইনটা করতেই পারো। এরপর দস্তা আছে, ওই একই, এগুলো সব ডট ডট দিয়ে দাও। তাহলে 2x গুণিত দস্তা কত, এই যে 7 ছিল, মানে 7/15 আর সাথে 22, 2-11-22। তাহলে আমরা পাচ্ছি 7x নিচে 11, এত একক। ঠিক আছে, আমরা এটা একবারে করে দিয়েছি। এরপর এই দুটাকে আমরা মিশাবো। যখনই এরকম মিশাতে তোমাকে বলবে, তাহলে এই তামার সঙ্গে তামা মিশে যাবে, এই তামার যোগ হয়ে যাবে, এই দস্তা যোগ হয়ে যাবে। আমাদের কি চাইছে, সেই দুটার অনুপাত কত। ঠিক আছে, তাহলে নতুন মিশ্রণে তামার পরিমাণ আর দস্তার পরিমাণ আমরা বার করব, দিয়ে তার অনুপাত যা হবে সেটাই উত্তর। তাহলে এখানটায় তুমি লিখে দাও, নতুন প্রকার পিতলে তামা আছে কত হবে, তামা যা ছিল যোগ করে দাও। প্রথমে ছিল দেখো 40x/11, আর এখন আমরা পেয়েছি এইটা 15x/11, যা হবে এত একক। তাহলে লসাগুতে 11ই আসবে, উপরে আসবে 40x আর 15x। তাহলে 40 10 50 আর 5 55x/11, এত একক। তুমি এখানে কাটাকুটি করতেই পারো, আমরা একবারে পরে করছি। এরপর দস্তা কতটা আছে দেখো। তাহলে নতুন প্রকার পিতলে দস্তা আছে, প্রথমে ছিল 15x/11, আর এখন আমরা পেয়েছিলাম এই যে 7x/11, এত একক। তাহলে মোট আমরা পাচ্ছি 15x তার সঙ্গে 7x, নেই আমরা 7 আর 5 12, মানে 22x/11 একক। এরপর পিতলে তামা দস্তার অনুপাতটা চাইছে, এই দুটার অনুপাত যা হবে উত্তর। তাহলে নতুন প্রকার পিতলে তামা
ও 10 তার অনুপাত। পঞ্চান্ন x/11 আর তার সঙ্গে 22x/11। কি কাটছে বলো তো? x এর সঙ্গে x কাটবে, 11 সঙ্গে 11 কাটবে, থাকবে 55 আর 22। অথবা কেউ চাইলে 11 5-এ 55 করতে পারে, এখানেই কাটতে পারে। দেখো দুটাকে 11 দিয়ে কাটবে, 11 5-এ 55, 11 2-এ 22। ঠিক আছে, আর কেউ যদি মনে করো তুমি এখানেও কাটতে পারো। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 5:2। দেখো এই হচ্ছে অঙ্ক। দেখো প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝো, নিজেরা দিয়ে নিজেরা প্র্যাকটিস করো, দেখবে খুব সহজ লাগবে এই মিশ্রণের যে অঙ্কগুলো আছে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 10-এর দাগের অঙ্কটাই। দেখো 10-এর দাগের অঙ্কটা ঠিক 9-এর দাগের যেমন অঙ্কটা ছিল ওই একই টাইপের, শুধু একটু ঘুরিয়ে বলেছে। 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে, হিসাব করে লিখি। মানে আগের অঙ্কটা আমাদের অনুপাতটা বলে দিয়েছিল, এখানে আমাদের অনুপাতটা বার করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিলের x এককের সঙ্গে দ্বিতীয় প্রকারের y একক স্টেনলেস স্টিল মিশাতে হবে। ঠিক আছে, দিয়ে আমরা বার করব কি x/y সমান কত। চলো শুধু এইটা দেখে দেখে আমরা লিখব। এই যে বলেছে দেখো 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে, তাহলে এখান থেকে আমরা ধরবো কি ধরবো, ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিল x এককের সঙ্গে দ্বিতীয় প্রকারে y একক স্টেনলেস স্টিল মেশাতে হবে। তাহলে এখানটায় তুমি লিখো, ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিলে x একক এর সঙ্গে দ্বিতীয় প্রকারের y একক স্টেনলেস স্টিল মেশাতে হবে। ঠিক আছে, যা আছে সেটা শুধু আমি দেখে দেখে লিখেছি। আমরা ধরেছি একটা x একক একটা y একক। সেখানে যেমন আমরা কি করেছিলাম, একটা 5x ছিল আর একটা 2x ছিল, সেই একই জিনিস আমরা করব। x এককের মধ্যে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত, y এককের মধ্যে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত। ঠিক আছে, দিয়ে ক্রোমিয়ামের সঙ্গে ক্রোমিয়াম যোগ করব, স্টিলের সঙ্গে স্টিল যোগ করব। যা হবে শর্ত আমাদের বলেই দিয়ে আছে, ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32। ঠিক আছে, চলো এক এক করে আমরা বার করি। তাহলে তুমি কি করবে, এইভাবে হেডিং করে দাও যে প্রথম প্রকার বা প্রথম প্রকারে। তাহলে কি লিখবে, ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত। এখানটায় লিখে দাও ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত বলা আছে, 2:11। ঠিক আছে, এটা তুমি এভাবে হিডিং করে রেখে দাও। তাহলে প্রথম প্রকারে আমরা বার করছি। এরপর তুমি কি করবে, ক্রোমিয়ামের আনুপাতিক ভাগাহার কত হবে, 2/11 আর 2 কত 13। স্টিলের আনুপাতিক ভাগাহার 11/13। তাহলে সেইটা তুমি নাও করতে পারো। যেটা তুমি করবে, এই x এককের মধ্যে ক্রোমিয়াম কতটা আছে, স্টিল কতটা আছে বার করো। তাহলে এখানে আমি একবারে লিখছি যে x একক
স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে কত হবে এক্স গুণিত 2 এই দুটার যোগ হয় 13। বুঝতে পেরেছ? আনুপাতিক ভাগার কত হবে 2/13, তো তার সঙ্গে এক্স গুণ, মানেই তুমি পাবে 2x/13 এত একক। ঠিক আছে, এরপর x একক স্টেনলেস স্টিল আছে, তাহলে x গুণিত কত হবে 11/13, মানেই তুমি পাবে 11x/13 একক। তাহলে প্রথম প্রকারে আমাদের কমপ্লিট। ঠিক আছে, একবারই দেখো ছোট করে আমি অঙ্কটা করে দিচ্ছি, ভালো করে বুঝো। এরপর তুমি হিডিং দিয়ে দাও দ্বিতীয় প্রকারে। তাহলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত সেইটা বলা আছে দেখো 5:21। তাহলে এখানেও তুমি কি করবে, ক্রোমিয়ামের আনুপাতিক ভাগার 5 কত হবে 5 আর 21 যোগ করো 26, স্টিলের আনুপাতিক ভাগার 21/26। তাহলে আনুপাতিক ভাগার আর লিখার দরকার নেই, এমনিতেই বড় হয়ে যাবে লিখলে, ওই জন্য তুমি একবারে লিখো ওয়াই একক। দ্বিতীয় প্রকারে আমরা ধরেছি কি ওয়াই একক, ওই জন্য ওয়াই একক স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে ওয়াই গুণিত 5/26, আনুপাতিক ভাগার যা হবে তার সঙ্গে শুধু ওয়াইটা গুণ, মানেই 5y/26 একক। আর ওয়াই একক স্টেনলেস স্টিল কতটা আছে, স্টিল আছে ওয়াই গুণিত এই যে 21/26, তুমি পাবে 21y/26 একক। এরপর কি করবে, এই দুটাকে আমাদের মিশাতে হবে। যখনই তুমি মিশাবে এই যে ক্রোমিয়াম তার সঙ্গে এই ক্রোমিয়াম যোগ হয়ে যাবে, স্টিল তার সঙ্গে এই স্টিল যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শর্তানুসারে আমরা একবারে লিখব। তাহলে এখানে তুমি লিখো একবারে শর্তানুসারে, মানে ওখানে আমরা যোগটা করব। তাহলে ক্রোমিয়াম কত ছিল, প্রথমে ছিল দেখো 2x/13, তার সঙ্গে যোগ হবে 5y/26, এটি ক্রোমিয়াম। তার নিচে লিখো স্টিল, প্রথমে ছিল 11x/13, তার সঙ্গে যোগ হবে এই যে 21y/26। তাহলে এইটা সমানই বলা আছে দেখো 7/32। ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত বলা আছে 7:32, মানেই 7/32। ক্রোমিয়াম বাই স্টিল এইদিকেও আমরা লিখেছি। এখান থেকে তোমার একটিই কাজ, x/y এর মানটা বার করা, যেটা আমরা ধরেছি। তাহলে তুমি যেটা করবে, দেখো কেউ চাইলে আগে মোট ক্রোমিয়াম আছে কত এই দুটার যোগ করতে পারো, আগে মোট স্টিল আছে কত এই দুটার যোগ করতে পারো, মানে আরো দুটা লাইন করে তারপর তুমি শর্তানুসারে করতে পারো। ঠিক আছে, সেটা আরো বড় হয়ে যাবে, ওই জন্য আমি একবারে লিখে দিয়েছি। উপরটার জন্য লসাগু আসবে 26, 13 আর 26 লসাগু 26, 13 2 26 হয়, 2 2 4x, 26 1 26 মানে 5y। নিচে দেখো নিচেও লসাগুতে আসবে 26, 13 2 26 মানে 22x, আর এখানে 26 1 26 21y, ডান দিকে যা আছে। এইটা ভাজিত লাইন, যখন তুমি গুণিত করবে উপরে 26 যাবে, নিচে এটা থাকবে, মানে 26-এর সঙ্গে 26 কেটে যাবে। তোমাকে আর দেখানোর দরকার নেই, তুমি এখানেই কেটে দিতে পারো। বা
এরপর তোমাকে যেটা করতে হবে, কণাকণি গুণ করতে হবে। 32-এর সঙ্গে এই কোণে গুণ, 7-এর সঙ্গে এই কোণে গুণ। তাহলে প্রথমে আমি যেটা করছি, প্রথমে এই কোণে গুণটা করছি, কারণ দেখো এইদিকে গুণ করলে এক্সট্রা বড় আসবে, তাহলে আর প্লাস মাইনাসের ঝামেলাটা হবে না। তাহলে 7-এর সঙ্গে 22 গুণ করো, 7 দুগুণে 14, 4 হাতে থাকবে 1, 7 দুগুণে 14, 1 15, 154। তার সঙ্গে এক্স, 7-এর সঙ্গে 21 গুণ, 7 একে 7, 7 দুগুণে 14, ওয়াই। এটা হয়ে গেল। এরপর সমান 32-এর সঙ্গে 4 গুণ, 4 দুগুণে 8, 4 তিনে 12, আর এক্স। আবার প্লাস 5-এর সঙ্গে 32 গুণ করো, 5 দুগুণে 10-এর 0, হাতে থাকবে 1, 5 তিনে 15, 1 16, ওয়াই। এক্সটাকে বাম দিকে রাখো, ওয়াইটাকে ডান দিকে পাঠিয়ে দাও। তাহলে 154 এক্স, আর এইটা মাইনাস হয়ে যাবে এ পাশে যখনই আসবে। আবার ডান দিকে ওয়াই যা আছে থাক, এইটা যখন ওপাশে যাবে মাইনাস 147 ওয়াই। তাহলে এখানে আমাদের যোগ বিয়োগ করতে পারবো। তাহলে 154 থেকে 128 বাদ দিয়ে দাও, 8 আছে 14 হবে, 6 হাতে থাকবে 1, 2 একে 3, 3 আছে 5, 2। এইভাবে তোমরা মুখে মুখেই বিয়োগ করতে পারবে, আর এক্স যেমনটি আছে বসে যাবে। এপাশেও দেখো 7 আছে 10, 3 হাতে থাকবে 1, 4 একে 5, 5 আছে 6 হবে 1, আর ওয়াই বসে যাবে। এটা মিলে যাচ্ছে। তাহলে আমরা বার করব কি, এক্স বাই ওয়াই সমান কত। তাহলে 13 যা আছে থাক, 26টা এপাশে গেলে ভাগ হয়ে যাবে। এখানে তোমরা অনেকে ভুল করো, উপরে 26 করে দাও, নিচে 13 করে দাও। তুমি দেখো এই লাইনটা থেকে কোনাকুনি গুণ করে দেখে নাও যে এইটা আমাদের আসছে কিনা। দেখো 26-এর সঙ্গে এক্স গুণ, ঠিক আছে, 13-র সঙ্গে ওয়াই গুণ, দেখো ঠিক আছে। বুঝতে পেরেছ? উপরে যদি 26 হয়ে যায় তাহলে 26 ওয়াই হয়ে যাবে, এখানে নাই। তাহলে এখানটা দেখেই তুমি বুঝতে পারবে। 13 একে 13, 13 2 26। তাহলে আমরা এক্স অনুপাত ওয়াই মানে এক্স ইজ টু ওয়াই সমান কত পাচ্ছি, 1:2। ঠিক আছে, যেইটা আমরা ধরেছিলাম সেটা পেয়ে গেছি। তাহলে এখানটায় তুমি ছোট করে একটু লিখে দাও যে অতএব 1:2 অনুপাতে মেশাতে হবে, অনুপাতে মেশাতে হবে, আর কিছু লেখার দরকার নাই। মানে এই 1:2 অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত হবে 7:32। ঠিক আছে, ব্যাস এইটাই আমাদের উত্তর। অঙ্কটা দেখে নাও, অনেক আমি ছোট করে করে দিয়েছি। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 11 দাগের অঙ্কটাই। দেখো 11 দাগের যে অঙ্কটা বলেছে, এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে হিসাব করে লিখি। তাহলে কি বলেছে, এক পাত্র শরবতে সিরাপ ও জল মেশানো আছে কত অনুপাতে, 5:2 অনুপাতে। বলেছে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে, আমরা ধরে নিচ্ছি যে ওই শরবতের এক্স অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল মিশানো হলো বা ঢালা হলো। ঠিক আছে, তখন কি হবে, সিরাপ আর জলের অনুপাতটা মানে পরিমাণটা সমান সমান হবে। তাহলে ওই এক্স এর মানটা আমাদের বার করতে হবে, যেটা ধরবো তার মান আমাদের বার করতে হবে। তাহলে অঙ্কটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, পরীক্ষায় তোমাদের প্রায় আসে। তাহলে কিভাবে আমি অঙ্কটা দেখো ছোট করে করে দিচ্ছি তোমাদের জন্য। তাহলে প্রথমে তুমি যেটা আছে শুধু সেটাই লিখো, শরবতে সিরাপ ও জলের অনুপাত, জলের অনুপাত কত বলা আছে, 5:2 বলা আছে। তাহলে জলের আনুপাতিক ভাগার আর সিরাপের আনুপাতিক ভাগার আমরা পাবো এখান থেকে। তুমি লিখে রাখো, প্রথমে আছে সিরাপ, তাহলে সিরাপের আনুপাতিক ভাগার, আনুপাতিক ভাগার
কত হবে 5 এই দুটার যোগ 7। এরপর জলের আনুপাতিক ভাগাহার 2/7, এভাবে আমরা করে এসেছি, শুধু সেইভাবেই আমি লিখেছি। এরপর আমরা কি করব, ওই যে বলেছি ধরবো শরবতের x অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলো, এটা আমরা ধরে নিচ্ছি। ধরি শরবতের x অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলো। ঠিক আছে, যেইটা আমাদের বলেছে শুধু সেইটা আমরা ধরে নিয়েছি। দেখো ছবিটা দেখো, এইটি হচ্ছে একটি পাত্র বা গ্লাস। এখানে কি আছে, সিরাপ আছে, জল আছে। সিরাপ ধরো 7 ভাগের মধ্যে 5 ভাগ, এই যে বলা আছে 7 ভাগের মধ্যে 5 ভাগ আছে সিরাপ, আর এইটা আছে জল 2 ভাগ। মোট আছে 7 ভাগ, তার মধ্যে 5 ভাগ আছে সিরাপ, 2 ভাগ আছে জল। এরপর আমরা কি বলছি, যে এই শরবত থেকে x অংশ তুলে নিচ্ছি, দিয়ে তার পরিবর্তে এখানে জল ঢেলে দিচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে তুমি ধরো একটা ছোট এরকম পাত্রে তুমি এখান থেকে x অংশ তুলে এখানে রেখে দিচ্ছ শরবতটা। তাহলে এই যে x অংশ তুমি তুলছো, ভালো করে বুঝবে, এখান থেকে x অংশ তুমি তুলছো, তাহলে এইটার মধ্যে জল আর সিরাপ থাকবে নিশ্চয়ই, মানে এখান থেকে জল আর সিরাপটা কমে যাবে। তাহলে কতটা কমবে সেইটা আমাদের জানতে হবে। ধরো এখান থেকে তুমি 5 একক বা 5 লিটার তুমি তুলে নিচ্ছ, ঠিক আছে, তাহলে এখান থেকে তো কমবে। ওই জন্য আমরা কি বলছি, যে x অংশ যখন এখান থেকে তুলছি, তাহলে যেটা ছিল সেখান থেকে কমে যাবে, জলটাও কমবে, সিরাপটাও কমবে। কমার পর বলেছি তার পরিবর্তে সমপরিমাণ জল দিয়ে দেবো, মানে এই যে x অংশ তুলে নিচ্ছি, দিয়ে x অংশ আবার জল আমরা এখানে দিয়ে দেবো। তখন জল আর সিরাপের যে পরিমাণটা সেটা সমান সমান হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, x অংশ যে তুলছি তার মধ্যে সিরাপ কতটা আছে দেখব, জল কতটা আছে দেখব। তাহলে লিখো x অংশের মধ্যে সিরাপ আছে, কি করতে হবে, x গুণিত 5/7 সমান 5x/7, 5x/7 এত অংশ। আর ওই x অংশের মধ্যে জল কতটা আছে, x গুণিত 2/7 মানে 2x/7 অংশ। ঠিক আছে, প্রথমে ছিল দেখো 5/7, সেখান থেকে তুমি x অংশের মধ্যে সিরাপ আছে কত, এইটা, তাহলে এইটা ছিল, এইটা তুলে নিচ্ছ, তাহলে সিরাপ আর কতটা আছে এখানে, এইটা থেকে এইটা বাদ দিতে হবে। ছিল এইটা, তুমি তুলে নিচ্ছ এইটা, তাহলে এখানে থাকবে কতটা, এইটা থেকে এইটা বাদ দিয়ে দাও। একই রকম ভাবে জল ছিল এইটা প্রথমে, সেখান থেকে তুমি তুলে নিচ্ছ এইটা, তাহলে থাকবে কত, এইটা থেকে এইটা বাদ দিয়ে দাও। তাহলে এখানটায় তোমাকে লিখতে হবে, এখন জল থাকবে কতটা, জল থাকবে, আগে তুমি সিরাপ লিখতে পারো, প্রথমে যেহেতু সিরাপ ছিল, তাহলে জল না লিখে তুমি আগে প্রথমে সিরাপ লিখো। তাহলে এখন সিরাপ থাকবে কত, 5/7 ছিল, সেখান থেকে এটা তুলে নিয়েছো, বাদ দিয়ে দাও এইটা। আর জল থাকবে কত, আগে ছিল 2/7, এখন তুমি তুলে নিয়েছো এইটা 2x/7 এত অংশ। দিয়ে কি হয়েছে, বলেছে তার পরিবর্তে তুমি সমপরিমাণ জল ঢেলেছো, তাহলে সমপরিমাণ জল ঢালা মানে এই যে দেখো জল যা আছে তার সঙ্গে আরো x যোগ হয়ে যাবে,
কারণ তুমি এক্স অংশ তুলেছ, সেই এক্স অংশ আবার তোমাকে এখানে জল মিশাতে হবে। বুঝতে পেরেছো? মানে ব্যাপারটা হচ্ছে সেই দুধে জল মিশানোর মতো। তাহলে এখানে আমরা কি করব, তুলে নিয়েছি যেটা সেইটা আবার এখানে মিশাবো। তাহলে জলের সঙ্গে আরো এক্স যোগ হয়ে যাবে। তাহলে তুমি এখানটায় লিখে দাও যে এক্স অংশ জল ঢাললে জল হবে কত অংশ বলো? তাহলে 2/7, তারপরে এখানে আছে 2x/7, তার সঙ্গে x যোগ করে দাও, এত অংশ। সমপরিমাণ জল ঢালা হচ্ছে, তাহলে x অংশ জল ঢাললে যা জল ছিল তার সঙ্গে আরো x যোগ করে দাও। তখন কি হবে, এই যে সিরাপ আর এই যে জল, এই দুটি সমান হয়ে যাবে। দেখো বলাই আছে শর্তে যে জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমাকে শর্তানুসারে লিখতে হবে। শর্তানুসারে সিরাপ আর জল দুটাকে সমান করে দাও। 5/7 মাইনাস 5x/7 সমান এইটা যা আছে 2/7 2x/7, এইটি হচ্ছে আমাদের শর্ত। কেউ চাইলে এইটা না লিখেও একবারে শর্তটা লিখতে পারে। ঠিক আছে, আমি বোঝানোর জন্যে প্রত্যেকটা স্টেপ করে করে যাচ্ছি। তাহলে এখান থেকে তোমাকে এক্স এর মান বার করতে হবে, তাহলেই উত্তর। তাহলে তুমি একটা কাজ করো, প্রথমে এক্স গুলাকে সব বাম দিকে আনো। তাহলে -7 যা আছে এইটা যখন এপাশে আসবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, সমান। ডান দিকে দেখো 2/7 তো আছেই, এইটা যখনই সমানের উপাশে যাবে মাইনাস হয়ে যাবে এইটা। তাহলে বাম সাইডটা তুমি লসাও করে দাও। তাহলে উপরে থাকবে -5x প্লাস 2x আর -7x। একা থাকা মানেই লসাগুর সঙ্গে সবসময় গুণ করতে হয়। ডান দিকেও লসাগু আসবে 7, উপরে 2 - 5। তাহলে এই সমাধানের সময় তোমরা কি শিখে এসছো, এরকম কাটাকুটি করা যায়। বা দেখো একই চিহ্ন থাকলে যোগ হয়, 7 আর 5 কত 12, তাহলে -12x আর প্লাস 2x সমান 2 - 5 কত হবে, বিয়োগ হবে 3 হবে, আর বড় চিহ্নটা বসবে। বা -12 আর প্লাস 2, তাহলে -10x সমান -3। দুপাশে মাইনাস আর মাইনাস কেটে দাও, x সমানে কত পাবে 3/10, লিখে দাও 3/10। তাহলে এইটাই আমাদের উত্তর। তাহলে আমরা যেটা ধরেছিলাম x অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলো, তাহলে এখানটা আমরা লিখে দেবো 3/10 অংশ। তাহলে অতএব শরবতের 3/10 অংশ তুলে নিয়ে শুধু উত্তরটা লিখে দাও, তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলো, বা জল ঢালা হলে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। তাহলে অত লেখার দরকার নেই, শুধু এইটা লিখলেই হবে। এইটাই আমাদের উত্তর। ঠিক আছে, উত্তরটা হয়ে যাচ্ছে 3/10 অংশ। দেখো অঙ্কটা ভালো করে দেখে নাও, প্রত্যেকটা স্টেপ আমি করে করে গেছি। তোমরা চাইলে 2-1টা লাইন স্টেপ জামও করতে পারো। ঠিক আছে, যদি অঙ্কটা ভালো করে বুঝে যাও তখন তুমি স্টেপ জাম করতেই পারো। তাহলে অঙ্কটা কিন্তু ভালো করে একবার দেখো, দিয়ে প্র্যাকটিস করো, পরীক্ষায় কিন্তু প্রায় অঙ্কটা আসে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা পরের পার্টে 12 দাগ থেকে যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো সমাধান নিয়ে আলোচনা করব। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।